আমরা ইলেকট্রিক্যাল মেশিন 1 এর কিছু কোশ্চেন আজকে সলভ করব। তার মধ্যে প্রথমে আমরা আসছি আমাদের নিচে যদি আসি কোশ্চেনগুলো রেডি আছে। তো হোয়াট ইজ হিস্টেরেসিস লস অ্যান্ড এডি কারেন্ট লস অফ ডিসি জেনারেটর এক্সপ্লেইন। আচ্ছা যাই হোক, এটা আমরা এক্সপ্লেন করার জন্য আমাদের বিএল সাজার বই থেকেই আমাদের শিটটা তৈরি করা, সেখান থেকে আমরা হেল্প নিচ্ছি। আয়রন লস ইন আর্মেচার 26.34 এই অনুচ্ছেদে আছে, আমরা এখানে দেখব। আচ্ছা যাই হোক, এখন আয়রন লসটা কি? আয়রন লসটা হচ্ছে আর্মেচারে যে রোটেশন হয়, আর্মেচার যে রোটেট করে, এই সময় ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে ম্যাগনেটিক ফ্লাক্স বা পোল এগুলো বারবার পরিবর্তন হয়। এরপরে এর কারণে কন্টিনিউয়াসলি কোরের উপরে একটা লস হয়। আর এই কোরের উপরে, কোরটা যেহেতু আয়রন দিয়ে তৈরি করা হয়, তো এটাকে আয়রন লসও বলা হয় কখনো, আবার এটাকে কোর লসও বলা হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়রন লস বা কোর লস এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস। হিস্টেরেসিস লসটা কি? হিস্টেরেসিস লসটা হচ্ছে ম্যাগনেটাইজেশনের রিভার্সালের ফলে আর্মেচার করে এই লসটা হয়ে থাকে। এখন ম্যাগনেটাইজেশন রিভার্সাল এটা কিভাবে হয়? প্রথমে ধরি আমরা একটা ম্যাগনেট, যখন ম্যাগনেটের চারদিকে কয়েলটা ঘুরে রোটেট করে, তাহলে দেখতে পারবো যে রোটেট করার সময় কখনো এক কন্ডাক্টরে এক পোর্শন নর্থ পোলের সাইডে আসে, আর এক পোর্শন হচ্ছে সাউথ পোলের সাইডে আসে। আমরা যদি একটু দেখি এরকমভাবে আমরা ড্র করে চাইলে দেখতে পারি নর্থ পোল বা সাউথ পোলের পাশে আসে। তাহলে এখানে খেয়াল করি, সাপোজ এইটা একটা পোল, এটা একটা পোল, তাহলে এখানে আমরা দিতে পারি নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো নর্থ পোল সাউথ পোলের মাঝে যে আমরা কয়েলটা দেব, সেই কয়েলটা তাহলে সেই কয়েলটাকে আমরা এভাবে যদি ড্র করি, আমরা দেখি এই যে আর্মেচার কোরটা, এই আর্মেচার কোরের মধ্যে তো অনেকগুলো কয়েল থাকবে। তো এইটা যখন রোটেট করবে, যেটা যখন রোটেট করবে, রোটেট করার পরে এর এক প্রান্ত বা এইটার এক সাইড, এটার এক সাইড, এই একটা সাইড, দুইটা সাইড কখনো একটা নর্থ পোলের আন্ডারে আসবে আর একটা সাউথ পোলের আন্ডারে আসবে। এটা তো যেহেতু রোটেট করবে, তো আসার ফলে কোনো একটায় নর্থ পোলের দ্বারা আবেশিত হবে, আরেকটা হচ্ছে সাউথ পোলের দ্বারা আবেশিত হবে। তো নর্থ পোল থেকে যখন সে সাউথ পোলে যাবে, এটা খুব দ্রুত রোটেট করার কারণে এর ক্যারেক্টারিস্টিক্স খুব দ্রুত পরিবর্তন হতে পারে না। কখনো হঠাৎ করে সে নর্থ পোল, আবার হঠাৎ করে সে সাউথ পোল। এই যে দ্রুত পরিবর্তন, এর ফলে তার ম্যাগনেটাইজেশন বারবার রিভার্স হওয়া, এইটা সে খুব দ্রুত নিজেকে চেঞ্জ করতে পারে না। কারণ চেঞ্জ করলেও তার মধ্যে কিছু প্রপার্টি নর্থ পোলের বা সাউথ পোলে গেলে কিছু প্রপার্টি নর্থ পোলের থেকে যায়। এটাই হচ্ছে একটা হিস্টেরেসিস লস। এটা এনার্জি হিস্টেরেসিস লস এখান থেকে আসতেছে। কিভাবে আসতেছে? আমি যদি অনেকে আমরা হিস্টেরেসিস কার্ভ দেখে থাকি, যে এটা যখন এইভাবে যায়, এরকম আমরা দেখেছি। আমি কার্ভটা সুন্দর করে এখানে ড্র করতে পারছি না। এখানে যদি আমরা ড্র করি, আবার একটু দেখাই, অনেকে এটা দেখে থাকতে পারি এরকম কার্ভ। এই কার্ভটা সাধারণত এরকম এরকম কি এরকম চলে আসে। যাই হোক, এই কার্ভটা যখন উঠছে তখন একভাবে গেছে, যখন আবেশিত হয়েছে, যখন এটাকে নর্থ, এটা সাপোজ নর্থ থেকে সাউথে যাওয়ার সময় এরকম ক্যারেক্টারিস্টিক দিয়েছে, আর যখন সাউথ থেকে নর্থে আসবে তখন কিন্তু ক্যারেক্টারিস্টিকটা এই পথে আসার কথা ছিল, সেই পথে না এসে সে একটু উপর থেকে যাবে। এই যে একটা তার মধ্যে পরিবর্তন, এটা হচ্ছে রিভার্সাল অফ ম্যাগনেটাইজেশন। সেই কথাটা এখানে বলছে, this loss is due to the reversal of magnetization of the armature core. Every portion of the rotating core passes under north and south pole alternately. বারবার পরিবর্তন হতে থাকে, thereby attaining south and north polarity respectively. এই জন্য এক পাশে সাউথ পোলারিটি আর এক পাশে নর্থ পোলারিটি এভাবে রেসপেক্টিভলি বারবার আসতে থাকে। এই আসার ফলে আমরা এখানে এই যে বারবার পরিবর্তনের ফলে একটা ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অফ ম্যাগনেটিক রিভার্সাল, এটাকে যদি আমরা এইভাবে ডিফাইন করতে পারি, এফ ইকুয়াল টু পি এন ডিভাইড বাই 120।
তো এর কারণে একটা লস হয়। তো সোজা কথা আমাদের লসটা কি কারণে হচ্ছে এতটুকু যদি আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি, এতটুকু আমরা যদি বলি যে লসটা কেন হচ্ছে, এটা হচ্ছে মেইন কথা। আর এই লসের ক্ষেত্রে একটা স্টেইনমেটস ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এখানে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। এই ফর্মুলায় কোনো ম্যাথ আমরা আপাতত করব না, কিন্তু এই ফর্মুলাটা আমাদের জানা দরকার। WH ইকুয়াল টু ইটা বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ ভি। ভি হচ্ছে ভলিউম অফ দ্য কোর ইন মিটার কিউব, আর এটা হচ্ছে ইটা স্টেইনমেটস হিস্টেরিসিস কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্টটা আলাদা ভ্যালু থাকবে, প্রত্যেক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই কোএফিসিয়েন্টটা ভিন্ন ভিন্ন হয়। আর বি হচ্ছে আমাদের জানি ম্যাগনেটিক ফ্লাক্সের ডেনসিটি, সেটার উপরে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটির উপরে পাওয়ার 1.6। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, কতবার সে ঘুরবে, আর ভি তো আমরা বললাম এটা হচ্ছে ভলিউম অফ দ্য কোর। আচ্ছা যাই হোক, এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে হিস্টেরিসিস লস। নেক্সট যদি আমরা যাই, তাহলে আমাদের পরের কোশ্চেন হচ্ছে ইডি কারেন্ট লস। ইডি কারেন্ট লসটা কিভাবে আসবে? ইডি কারেন্ট লসটা হচ্ছে এইরকম, আবার চিন্তা করি নর্থ পোল এবং সাউথ পোল, এর মাঝখানে একটা কোর আছে। এই কোরে আর্মেচার কোরটা তো ঘুরতে থাকবে, এটা তো রোটেট করবে। হোয়েন আর্মেচার কোর রোটেট ইট অলসো কাটস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। আর্মেচার কোর যখন ঘুরবে তখন ম্যাগনেটিক ফ্লাক্স কাট করবে প্রতি মুহূর্তে, নর্থ থেকে সাউথ পোলে যে ফ্লাক্সটা যাচ্ছে সেটাকে কাট করবে। তখন ইএমএফ, একটা ইএমএফ এটার ভিতরে ইনডিউসড হবে। আমরা নিজেরাও জানি, সলিনয়েড দেখেছি, সলিনয়েডের নাম শুনেছি, যে সলিনয়েডের ভিতরে যে ম্যাগনেটিক দণ্ডটা থাকে, অথবা একটা লোহার দণ্ড থাকে, এটা ফিল্ডের মাঝখানে যদি বারবার আনা নেওয়া করা হয় তাহলে ওটার মধ্যে কি হয়, একটা ইএমএফ ইনডিউসড হয়। এটা তো আমরা জানি অলরেডি। আমরা জানি যে যখন ঘোরে নর্থ পোল এবং সাউথ পোলের মাঝখানে এটা তো কোর, আর কোরের উপরেই তো কন্ডাক্টর পেঁচানো থাকে। তাহলে কন্ডাক্টরে তো তৈরি হবে ইলেকট্রিসিটি, কিন্তু কোর তো নিজে থেকে এও ঘুরতেছে, কোরও ঘুরতেছে, পাশাপাশি এই কোরের উপরে যে কন্ডাক্টরগুলো পেঁচানো আছে তারাও ঘুরতেছে। তাহলে কোর নিজে ঘোরার কারণে কোর নিজেও একটা ইনডিউসড হয়ে যাচ্ছে, মানে আবেশিত হচ্ছে এই ফিল্ডের দ্বারা। যেখানে একটা কয়েল যেভাবে আবেশিত হচ্ছে, ঠিক কোরটা নিজেও আবেশিত হচ্ছে। তাহলে কোর যদি আবেশিত হয়ে যায়, কোরটা তো আমরা কাঠ দিয়ে বানাই না, কোরটা তো অবশ্যই আমরা একটা ম্যাগনেটিক ফ্লাক্স পাস হতে পারে এরকম ম্যাটেরিয়াল দিয়ে বানাই। তাহলে এটা তো লোহার তৈরি হতে পারে, যে কোনো কিছু এরকম ফ্রেমের তৈরি হয়। তো এই ফ্রেমটা নিজেও কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রপার্টির দ্বারা সে ইনডিউসড হয়। তো এই ইনডিউস ভোল্টেজের কারণে তার মধ্যে, যেহেতু আমরা জানি কোর, এই কোরটা হচ্ছে লেমিনেটেড থাকে, প্রত্যেকটা হচ্ছে কিরকম থাকে, যে আমরা লেমিনেশন আগেই বলছি যে এরকম পাতলা পাতলা পাত আকারে গোল গোল এগুলো এক করে একটু লম্বা দণ্ড তৈরি করা হয়, যেটা হচ্ছে কোর, যার উপরে আমরা কয়েলটাকে পেঁচানো হয়। তাহলে এই যে আমাদের কোর, সেই কোরটা নিজেও তার রেজিস্ট্যান্স অনেক কম থাকে। তো রেজিস্ট্যান্স কম থাকলে আমরা দেখতে পাচ্ছি, যদি রেজিস্ট্যান্স কম থাকে সেক্ষেত্রে কি হবে, রেজিস্ট্যান্স কম থাকলে ওইটার ভিতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো হবে, সেটা তো সহজেই আমরা অনুমান করতে পারি এবং বলতে পারি। তাহলে এই কারেন্টটা দেখা যাচ্ছে ভোল্টেজ অল্প তৈরি হোক, দিস ইএমএফ দো স্মল, যদিও অনেক ছোট ইএমএফটা, ইনডিউসড ইএমএফটা, কিন্তু সেটআপে লার্জ কারেন্ট, অনেক বেশি কারেন্ট তৈরি করে ইন দ্য বডি অফ দ্য কোর ডিউ টু ইটস স্মল রেজিস্ট্যান্স। অল্প রেজিস্ট্যান্স হওয়ার কারণে এর রেজিস্ট্যান্স কমে যায়। কেন এর রেজিস্ট্যান্স কমে যায়? যেহেতু এটা লেমিনেটেড করা হয়, আর আমরা তো লেমিনেটেডই করি বিভিন্ন পারপাজে, সেটা আমরা অলরেডি বলেছি আমাদের আগের লেকচারে এবং দেখেছি লেমিনেশন কেন করা হয়। লেমিনেশন আসলে করাই হয় ইডি কারেন্ট লসটা কমানোর জন্য। হ্যাঁ, যাই হোক, এখন আমরা দিস কারেন্ট ইজ নোন অ্যাজ ইডি কারেন্ট। এই কারেন্টটাকে কি বলা হয়? ইডি কারেন্ট বলা হয়। আমি একটু বলি যে সাধারণত আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, I ইকুয়াল টু কারেন্ট ভি বাই আর। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি রেজিস্ট্যান্সের মানটাকে যদি আমরা বাড়াতে পারি, রেজিস্ট্যান্সের মান বাড়ালে কি হবে, কারেন্টের মান কমে যাবে, তাই না? রেজিস্ট্যান্স বাড়াবো আসলে লেমিনেশন করার ফলে আমাদের লেমিনেশন ছাড়া যখন থাকে, একটা শুধু
পাত আকারে থাকে সলিড, তখন সলিড একটা পাতের প্রস্থচ্ছেদ, এটা আমরা এই ফর্মুলা থেকে আসি, রেজিস্ট্যান্স কম হবে না বেশি হবে একটা সলিড জিনিসের। আর লেমিনেশন করলে কি হবে, আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। আমরা এরকম ফর্মুলা অনেক দেখে আসছি। আর হচ্ছে রেজিস্ট্যান্স, রো হচ্ছে এখানে রেজিস্টিভিটির যে এটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে এরিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এল এবং এ এরিয়া, বিশেষ করে এরিয়ার দিকে নজর দেই, এরিয়াটা কি হবে, এরিয়াটা হচ্ছে যদি একটা যদি সলিড হয় সেক্ষেত্রে অবশ্যই এরিয়াটা অনেক বেশি হবে, আর এরিয়াটা কি হবে, কম হবে। এরিয়াটা যদি কম হয় তাহলে আমাদের রেজিস্ট্যান্স কি হবে, বেশি হবে। রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কি হবে, কমে যাবে। তাহলে এরিয়া যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কম হবে, রেজিস্ট্যান্স কম হলে কারেন্ট বেড়ে যাবে। তাহলে এরিয়াটা কম, এইটা হচ্ছে যখন সলিড থাকে। আর যখন এরিয়াটা বেশি থাকবে, সাপোজ এরিয়াটা আমি বাড়াই দিব, কিভাবে এরিয়া বাড়াবো, এরিয়া বাড়ানোর সিস্টেমই হচ্ছে লেমিনেশন যদি করি, ছোট ছোট পাতলা পাত আকারে যদি অনেকগুলা করতে পারি তাহলে এটার এরিয়া কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটার এরিয়া বেড়ে যাওয়ার কারণে এটার এরিয়া কীরকম ভাবে বাড়তেছে, এর মাঝে এয়ার গ্যাপ বাড়তেছে, সব কিছুই বাড়তেছে। তো এর বাড়ার কারণে কিন্তু আরেকটা জিনিস, রেজিস্ট্যান্সও বাড়তেছে। এরিয়া বাড়ার কারণে রেজিস্ট্যান্স বাড়তেছে, আর রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে কি হবে, কারেন্ট কমে যাবে। ভাগ যদি বেশি সংখ্যা দিয়ে হয় তাহলে কারেন্টটা কমে যাবে। তো এইভাবে আমরা ইডি কারেন্টটা কমাই লেমিনেশন দ্বারা। যাক, আমাদের এত কিছু এগুলো ডিটেলস লাগবে না, আমাদের দরকার হচ্ছে ইডি কারেন্ট লসটা কি। ইডি কারেন্ট লসটা হচ্ছে ইএমএফ দো স্মল অ্যান্ড সেট আপ এ লার্জ কারেন্ট ইন দ্য বডি অফ দ্য কোর ডিউ টু ইটস স্মল রেজিস্ট্যান্স, দিস কারেন্ট, এই কারেন্টকে বলতেছি নোন অ্যাজ দ্য ইডি কারেন্ট, এই কারেন্টটাকে বলতেছি ইডি কারেন্ট। আর এই যে পাওয়ার লস হয় ইডি কারেন্টের ফলে, সেই কারেন্টটাকে আমরা বলতেছি ইডি কারেন্ট লস। এই কারেন্টটা যদি কোরের উপর দিয়ে ফ্লো হয় তাহলে অবশ্যই এর মধ্যে কি হবে, আই স্কোয়ার আর লস হবে। কারেন্ট ফ্লো হওয়া মানে কি, আমার লস হবে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর লস হবে, হ্যাঁ, আই স্কোয়ার আর লস হবে, এরকম পরিমাণ লস হবে। এই ইডি কারেন্ট লসটাকে আমরা লেমিনেশন করে কমাবো। যাই হোক, আমরা কিভাবে কমাই সেটা আমাদের এখানে মূল বিষয় না। ইডি কারেন্ট লস কাকে বলে এখানে আমরা একটা দাগ দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত আমার এটা পড়লে হবে। আচ্ছা, নেক্সট আমরা যদি আসি তাহলে লস, টোটাল লস কি কি প্রকার হতে পারে। টোটাল লস হচ্ছে এরকম, কপার লস, কপার লস এটা আমরা নাম অলরেডি জানি, আই স্কোয়ার আর লসকেই কপার লস বলা হয়। আরেকটা লস হয় আয়রন লস, এইমাত্র আমরা যে আয়রন লস দেখলাম, ইডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস, এটাকে হচ্ছে আয়রন লস। তাহলে কপার লসের মধ্যে কি কি লস হতে পারে, আর্মেচার কপার লস, আর্মেচারের ভিতর দিয়ে কারেন্ট পাস করলে এখানে লস হবে, শান্ট কপার লস, সিরিজ কপার লস, এগুলো ওয়াইন্ডিং থাকে, ওয়াইন্ডিং এর ভিতরে কারেন্ট পাস হলে আই স্কোয়ার লস হবে, যেহেতু এটা ওয়াইন্ডিং এর একটা রেজিস্ট্যান্স থাকে। আর আয়রন লস হবে হিস্টেরিসিস এবং ইডি কারেন্ট লস। তাহলে আর মেকানিক্যাল লস আরেকটা, এটা ফ্রিকশন এবং উইন্ডেজ, যেহেতু এটা রোটেট করবে তখন এটার সাথে বাতাসের একটা ধাক্কা লাগবে এবং ঘর্ষণের একটা বিষয় থাকে, যেহেতু এখানে একটা বেয়ারিং থাকে, তারপর এটা একটা ফ্রেমের উপর থাকে, এই ফ্রেমগুলো একটার সাথে একটু হলেও ঘর্ষণ লাগে, আর বাতাসের ঘর্ষণ তো আছেই। তো এই দুটো মিলে হচ্ছে মেকানিক্যাল লস। এটা হচ্ছে টোটাল লসের একটা সিনারিও। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল লস, তাহলে কি কি লস, ভেরিয়েবল লস এবং কনস্ট্যান্ট লস। ভেরিয়েবল লস কোনগুলো, ভেরিয়েবল লস হচ্ছে যেই লসগুলো লোড বাড়ার সাথে সাথে ভ্যারি করে। যেমন আমি যে লোড বাড়ায় দিলাম, লোড যদি জেনারেটরের বাড়ায় দেই, সাপোজ আমরা যদি একটা জেনারেটর ড্র করি, তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা জেনারেটরের এটা একটা শান্ট জেনারেটর আমরা ড্র করতেছি। শান্ট জেনারেটর, সাপোজ আমরা এখানে একটা লোড লাগালাম, এটা হচ্ছে আমাদের লোড, এটার নাম দিলাম আরএল। এই লোডটার ভিতরে লোড কারেন্ট যাচ্ছে। তো যাই হোক, এখন এই লোড যদি বাড়াই, মানে রেজিস্ট্যান্সের মান বা আমি ওয়াটের মান যদি বাড়াতে থাকি, তাহলে এইটা যদি ভ্যারি করি, এটা তো আমাদের ভ্যারি করবে। তো এটা আমি যদি ভ্যারি করাতে পারি, যদি এটা বেশি হয়, আমার লোড বেশি মানে কি, জেনারেটরের লোড বলতে আমরা কারেন্ট বুঝি, তাহলে কারেন্ট যদি এখানে বেশি নেয় তাহলে কি হবে, কপার লসটা বেড়ে যাবে। তাহলে এই কপার লসটা কি হবে, কপার লস অবশ্যই একটা ভেরিয়েবল লস। আর এক্ষেত্রে
একটা জিনিস দেখি আয়রন লস। তাহলে আয়রন লসের ক্ষেত্রে হিস্টাসিস লস এবং ইডি কারেন্ট লস, এই লসটা আয়রন লসটা কিন্তু সব সময় হতেই থাকবে। এটা কিভাবে হতে থাকবে? আমি যদি এখানে কোনো লোড কানেক্ট নাও দেই, সাপোজ আমি এখানে কোনো লোড কানেক্ট দিলাম না, হ্যাঁ, আমরা এখান থেকে লোড মুছে দিলাম, কোনো লোড কানেক্ট দিলাম না, লোড যদি কানেক্ট নাও দেই তাও তো এর ভিতর দিয়ে আর্মেচার ঘুরবে। আর্মেচার যদি ঘুরে তাহলে এখানে কি লস হবে? হিস্টাসিস লস হবে, ইডি কারেন্ট লস হবে, যেহেতু এটা রোটেট করবে, কোরটা ঘুরবে, তাহলে কোরের মধ্যে কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটা আমার লস হচ্ছে, তো এখানে আমার আয়রন লস হবে। এটা কিন্তু চলমান, তার মানে এইটা হচ্ছে কি লস? কনস্ট্যান্ট লস। আর মেকানিক্যাল লস, ফ্রিকশন বা উইন্ডেজ, এই লসটাও কিন্তু কি লস? এটা কিন্তু সবসময় আমার থাকতেছে, এটা একটু ভ্যারি করবে। তারপরেও আমরা এখানে বলতে পারি যে ফ্রিকশন এবং উইন্ডেজ লসটাও আমরা ভ্যারিয়েবল লসের মধ্যে, কনস্ট্যান্ট লসের মধ্যে ধরবো। আর কপার লসের এটা হচ্ছে আমাদের কি লস? ভ্যারিয়েবল লস। কপার লসের মধ্যে একটা লস আছে, যেই লসটাকে আমরা একটু আলাদাভাবে আইডেন্টিফাই করে থাকি, যেমন এই যে শান্ট, শান্ট জেনারেটরের ক্ষেত্রে শান্ট কপার লস, এই লসটা কিন্তু ভ্যারিয়েবল না, কারণ এটা কিন্তু ফিল্ড সবসময় এর সাথে থাকা লাগতেছে। যদি আমরা এখানে সিরিজ, আমি যে দেখাই একটু, এখানে যদি সিরিজ ওয়াইন্ডিং আঁকতাম, সিরিজ জেনারেটর, সেক্ষেত্রে আমরা সিরিজ জেনারেটর, আমি এই পাশটা মুছে দিলাম, এটা সিরিজ জেনারেটর। এই সিরিজ জেনারেটর কিন্তু কারেন্ট ফ্লো হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এখানে লোড কানেক্ট দেই। যদি এখানে আমি লোড কানেক্ট দেই, এখানে যদি একটা লোড কানেক্ট দেই, তখনই এর মধ্যে দিয়ে ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে। তার মানে কারেন্ট লোডে গেলেই তাহলে এটা পরিবর্তন হবে, এটা ভ্যারি করবে। যদি এটা বাড়াতে থাকি কারেন্টের মান বাড়বে কমবে, তাহলে এখানে লোড বাড়ালে কি হবে? কারেন্ট বাড়াবো, আর কারেন্ট বাড়ালে এখানে লসটাও বাড়বে। তার মানে এটা ভ্যারিয়েবল। আর কিন্তু এতক্ষণ যে শান্ট যেটা দেখালাম, শান্ট কপার লস, শান্ট কপার লসের এইটা কিন্তু কনস্ট্যান্ট লস। যাই হোক, এটা আমরা দেখলাম। এর পরবর্তীতে আমরা যদি দেখি পাওয়ার স্টেজ, আমাদের জেনারেটরে কিছু পাওয়ার স্টেজ থাকে। কি কি স্টেজ থাকতে পারে? নাম্বার ওয়ান, এখানে আমরা স্টেজগুলো দেখি। স্টেজটা হচ্ছে, প্রথমে আমরা মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিই। এটা আমাদের ডিজেল ইঞ্জিন দিয়ে দিতে পারি। আমরা আগেই বলছি, এটা ডিজেল ইঞ্জিন ছাড়া আমি যদি উপর থেকে পানি ফেলে দিতে পারি, বাতাস দিয়ে দিতে পারি, বা হাত দিয়ে, বা আমি সাইকেলে যখন ডায়নামো থাকে সেটা রোটেট করে দিই, এই পাওয়ারটাই হচ্ছে ইনপুট পাওয়ার দেয়া লাগবে। এটা প্রাইম মুভার ঘোরাতে হবে, সেই ঘোরানোর জন্য যে পাওয়ার, সেটার নাম মেকানিক্যাল পাওয়ার ইনপুট। আর এই মেকানিক্যাল পাওয়ার ইনপুট ইকুয়াল টু যেই পাওয়ারটা ইনপুট দিচ্ছি, সেই পাওয়ারটাই আমরা অন্যভাবে বলতে পারি এটা হচ্ছে একটা ড্রাইভিং ইঞ্জিনের আউটপুট। যেমন একটা ডিজেল ইঞ্জিনের আউটপুট, সেটাই হচ্ছে একটা মেকানিক্যাল পাওয়ারের ইনপুট। যাই হোক, এটা সমান বলতে পারি। তাহলে এই পাওয়ারটা যখন দিচ্ছি ঘোরানোর জন্য, সেই পাওয়ারটা দিলে সেখানে কিছু কি লস হবে? আয়রন এবং ফ্রিকশন লস। ঘোরালেই কিছু আয়রন লস হবে এবং ফ্রিকশন লস হবে। এখনো কিন্তু আমি লোডে সাপ্লাই দেইনি, তার আগে কিছু লস হয়ে গেছে, এইটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট লস। যাই হোক, এখন ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হবে। এখন যখন ঘোরাবো তখনই তো ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হবে, সেটাকে আমরা বলতে পারি ইজি ইন্টু আইএ। ইজি ইন্টু আইএ, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইন্টু আইএ, এটা জেনারেটেড ভোল্টেজ ইন্টু আইএ বলতে পারি। তো ইন্টারনাল ভোল্টেজ সাথে আইএ কারেন্ট, আর্মেচার কারেন্ট গুণ দিলাম, তাহলে এই এতটুকু পাওয়ার পাবো। আর এখান থেকে যদি আরো একটু কপার লস হবে, এরপরে কি হবে? আয়রন লস হবে এই দুইটার মাঝে। কপার লস হবে যখন কারেন্ট তৈরি হবে, হ্যাঁ, পাওয়ার তৈরি হবে, ইলেকট্রিসিটি জেনারেট হবে, তখনই কপার লস শুরু হবে। তখন ইলেকট্রিসিটি ফ্লো হলেই তো কপার লস, আই স্কয়ার লস, এই কপার লস শুরু হবে। এই কপার লসটাকেও যদি বাদ দিই, তারপরে আমরা ফাইনালি পাবো ইলেকট্রিক পাওয়ার আউটপুট। এইটা গিয়ে আমাদের লোডে থাকবে, লোডে গিয়ে পি ইকুয়াল টু ভিআই, যেটা সেটা এই পরিমাণ পাওয়ার আমার লোডে যাবে। যাই হোক, এখানে আমরা দেখলাম এফিসিয়েন্সি কাকে বলে। মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান সমান টোটাল ওয়াট জেনারেটেড ইন, এটাকে যদি আমরা এবিসি এরকম কনসিডার করি, আমি একটু লিখি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এই স্টেজে
মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান কি? মেকানিক্যাল এফিসিয়েন্সি টোটাল ওয়াট জেনারেটেড ইন আর্মেচার, টোটাল কি ওয়াট জেনারেট হচ্ছে ইজি ইনটু আইএ, ইজি আইএ, সেটা ডিভাইড বাই মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই। আমরা জানি আউটপুট বাই ইনপুট, এইটা তাহলে কি আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি মানে হচ্ছে মেকানিক্যাল পাওয়ারের সাথে ডেভেলপ পাওয়ারের সাথে সম্পর্ক। তাহলে মেকানিক্যাল পাওয়ারের আউটপুট ডিভাইড বাই মেকানিক্যাল পাওয়ারের ইনপুট, তাহলে বি বাই এ, তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি। আর হচ্ছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কাকে বলে? ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে ইলেকট্রিক পাওয়ার জেনারেট হচ্ছে সেটা ইলেকট্রিক পাওয়ার আউটপুট ডিভাইড বাই ইলেকট্রিক পাওয়ার ডেভেলপ, কতটুকু পাওয়ার ডেভেলপ হইলো আর কতটুকু পাওয়ার আউটপুটে গেল, তাহলে এটা আউটপুট ডিভাইড বাই এতটুকু হচ্ছে এইটার ইনপুট, তাহলে সি বাই বি। ওয়াট অ্যাভেলেবল ইন লোড সার্কিট ভিআই, এটা হচ্ছে লোড সার্কিটে যাবে, আর টোটাল ওয়াট জেনারেট হচ্ছে ইজি আইএ। আচ্ছা, ওভারঅল এফিসিয়েন্সি কি? ওভারঅল এফিসিয়েন্সি এটাকেই আসলে আমরা ব্যবহার করে থাকি কমার্শিয়াল এফিসিয়েন্সি, সেটা হচ্ছে এন সি দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে লাস্ট যে আউটপুটটা আসলো, ফাইনাল আউটপুট ডিভাইড বাই ইনিশিয়াল ইনপুট, তাহলে ওয়াট অ্যাভেলেবল ইন লোড সার্কিট ডিভাইড বাই মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই। আমরা এখন নিচে একটু আসি। এখন ওভারঅল এফিসিয়েন্সি মানে হচ্ছে এইটার সাথে এটা যদি গুণ দেই, হ্যাঁ, এটা যদি আমরা গুণ দিই, মেকানিক্যাল এফিসিয়েন্সি গুণ ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি ইনটু গুণ ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, দুইটা গুণ দিলে আমরা পাবো এই ওভারঅল এফিসিয়েন্সি। আচ্ছা, যাই হোক, কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি একটা আমাদের কোশ্চেন ছিল, ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কন্ডিশন কি? তাহলে আমরা এখানে দেখি জেনারেটর আউটপুট হচ্ছে পি ইকুয়াল টু ভিআই, এটা আমরা একটু আগে জানি, এর আগেও জেনেছি, পি ইকুয়াল টু ভিআই। তাহলে এটা আমরা এখানে কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হওয়ার কন্ডিশন কি সেটা আমরা এখানে ডেরিভ করব। যাই হোক, জেনারেটর আউটপুট সমান পি ইকুয়াল টু ভিআই, সেটাকে আমরা এখানে লিখতেছি আউটপুট হচ্ছে ভিআই, টার্মিনাল ভোল্টেজ ভি ইনটু আই। জেনারেটর ইনপুট কি? তাহলে ইনপুট হচ্ছে যতটুকু লস যাবে এবং যতটুকু আমি আউটপুট পাবো, এই দুইটার সমন্বয় হচ্ছে ইনপুট। তাহলে আমরা সেটাই বলতে পারি ইনপুট সমান হচ্ছে আউটপুট প্লাস হচ্ছে লস। তাহলে আউটপুট আমরা কি পাচ্ছি? আউটপুট পাচ্ছি হচ্ছে পি ইকুয়াল টু ভিআই, তাহলে এটাই হচ্ছে সেই ভিআই আউটপুট। আর লস কি কি হচ্ছে সেটা এখন একটু দেখার বিষয়। লস আমি আগেই বলেছি আমাদের দুই ধরনের লস, একটা হচ্ছে কনস্ট্যান্ট লস আর একটা হচ্ছে ভ্যারিয়েবল লস। তাহলে ভ্যারিয়েবল লস কোনটা? আই এ স্কোয়ার আর এ, এটুকু হচ্ছে ভ্যারিয়েবল লস, প্লাস আমরা সব কনস্ট্যান্ট লসগুলোকে ডাব্লিউ সি দ্বারা প্রকাশ করতেছি, আই এ স্কোয়ার আর এ প্লাস ডাব্লিউ সি, এটা হচ্ছে টোটাল লসের মধ্যে নিয়ে আসলাম। তাহলে এখন ভিআইটাকে আমি যদি ভিআই প্লাস এই আইএ আর্মেচার কারেন্ট, আমরা আর্মেচার কারেন্টের মধ্যে দুইটা কারেন্ট দেখতে পারি। আমরা যদি এটাকে একটু আবার ড্র করেই দেখাই, আমরা ড্র করতেছি। আচ্ছা, এই দিকে যে কারেন্টটা যাবে এখান থেকে, এই কারেন্টের নাম হচ্ছে শান্ট কারেন্ট, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি শান্ট কারেন্ট। আর এই দিকে যে লোডে যে কারেন্টটা যাবে, লোড যদি আমরা কানেক্ট এখনো দেইনি, সেই কারেন্টের নাম দিয়েছি আই কারেন্ট। আমরা যদি একটা লোড কানেক্ট দিয়েই দেই, এই যে দিয়ে দিলাম, তাহলে লোড কারেন্ট হচ্ছে আই, কিন্তু টোটাল কারেন্টটা তো এখান থেকে বের হবে, সেই কারেন্টের নাম হচ্ছে আই এ, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট। তাহলে আর্মেচার কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে, তাহলে আই এর সমান আমরা বলতে পারি, আই এর সমান আমরা একটা কি বলতে পারি একটু দেখি, আই এর সমান আই প্লাস আইএসএস। আমরা একটু খেয়াল করি যে আই এ মানে আর্মেচার কারেন্টে তো দুই ভাগ হচ্ছে, তাহলে আর্মেচার কারেন্ট আই এর সমান সমান আই প্লাস আইএসএস, সেই ভ্যালুটাই বসাই দিলাম। তাহলে আই এ প্লাস আইএসএস বা শান্ট কারেন্ট স্কোয়ার ইন্টু আর এ প্লাস ডাব্লিউ সি কনস্ট্যান্ট প্লাস। However, if এই শান্ট কারেন্টটা হচ্ছে আসলে এই শান্ট কারেন্টের মানটা অনেক কম, খুবই ছোট, এটা ছোট হওয়ার কারণে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, বাদ দিতে পারি। এটা বাদ দিলে তাহলে কি হবে? যদি এই শান্ট কারেন্টটা জিরো হয়ে যায়, তাহলে আই এর সমান আই, তাহলে আমরা এখানে আই শান্ট কারেন্টটাকে জিরো বসাই দিলে আই এর সমান আই অ্যাপ্রক্সিমেটলি এটা বসাতে পারি, এইটা এখানে যে বললো সেটা আমরা বসাই দিলাম। এখন বসাই দিলাম ইফিসিয়েন্সির সূত্র আমরা জানি আউটপুট ডিভাইড বাই ইনপুট, তাহলে আউটপুট হচ্ছে ভিআই, এই যে আউটপুট হচ্ছে ভিআই, আর ইনপুট কোনটা পাচ্ছি? জেনারেটর ইনপুট হচ্ছে আউটপুট যোগ লস, সেখান থেকে যেটা পেলাম ভিআই যোগ আই প্লাস আইএসএস, তাহলে আইএসএস সেটাকে আমরা আই এর পরিবর্তে আমরা আই পেয়ে যাচ্ছি আই স্কোয়ার আর এ প্লাস ডাব্লিউ সি। এখন এই আই এর পরিবর্তে আমরা
আই শুধু আই বসায় দিব, কারণ আমরা একটু আগে বলছি অ্যাপ্রক্সিমেটলি শান্ট কারেন্টটাকে ছোট হওয়ার কারণে বাদ দেওয়া যায়। যাকে দিলাম, এরপরে ভিআই দিয়ে উপরে এবং নিচে ভাগ করে দিব। উপরে যদি ভাগ করে দিই ভিআই, তাহলে উপরে হয়ে যায় অন, নিচে ভাগ করলে এই জায়গাটায় হবে অন, আর এখানে যদি ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি নিচে থাকতেছে, আর আই আই একটা কাটা গেলে উপরে থাকতেছে আই আর এ ডিভাইড বাই ভি প্লাস ডাব্লিউসি ডিভাইড বাই ভিআই। ডাব্লিউসি ভাগ হচ্ছে ভিআই, এই পর্যন্ত থাকলো। এখন আমরা জানি এফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম হোয়েন ডিনোমিনেটর ইজ মিনিমাম। আমরা জানি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে তখনই যখন ডিনোমিনেটর মানে হচ্ছে নিচের যে অংশটা, এই নিচের অংশটা এটা যখন মিনিমাম হবে। নিচের অংশটা এর মধ্যে এতটুকুই আছে আমাদের ইকুয়েশন, এইটা যদি শূন্য হয়ে যায় তাহলেই তো আমাদের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হওয়া মানে কি, নিচের যে অংশটা উপরে লব যাকে নিউমিনেটর বলি, নিচেটাকে ডিনোমিনেটর বলি, ডিনোমিনেটর ছোট হইলে তাহলেই সেই ফাংশনটা বা এফিসিয়েন্সিটা বড় হবে। তার মানে এটাকে ছোট করার উপায় হচ্ছে এই অংশটুকুকে আমরা কি করতে পারি, একটু দেখি যে ডিনোমিনেটর ইজ মিনিমাম লেভেল কি হবে, হোয়েন ডি বাই ডিআই এটাকে মিনিমাম আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এভাবে বের করতে পারি, আই আর জিরো ডিভাইড বাই ভি, এটাকে ডিফারেন্সিয়েশন করব কিসের অ্যাক্রসে, এটা আমরা কারেন্টের জন্য ডিফারেন্সিয়েশন করব ডি বাই ডিআই, এটার সাপেক্ষে যদি আমরা এটার রেসপেক্টে কারেন্টের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি, উপরে দেখি ডিফারেন্সিয়েশন করলে আমরা অনেকে এগুলো বুঝবো কিনা, যে ভালো ডিফারেন্সিয়েশনে বেসিক থাকা দরকার, যে আই উপরে যদি ডিআই বাই ডিআই একটু লিখেই দেই, এই যে ডিআই উপরে ডিআই থাকতেছে আই আর এ, তাই না, আই আর এ, আর নিচে থাকতেছে ডিআই। তাই এটা তো দেখাই যাচ্ছে যে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকবে শুধু আর এ, আর এখানে তো একটা ভি ছিলই আমার, আর এ বাই ভি ছিল না, সেই আর এ বাই ভি, আর ডাব্লিউ সি বাই ভি আই এখানে দেখতে পাচ্ছি ভি আই এর, এটা আমরা জানি যে আই কিভাবে আছে, আই আমার বাকিগুলো তো কনস্ট্যান্ট, ডাব্লিউসিও কনস্ট্যান্ট, ভি ও কনস্ট্যান্ট, এটা আমরা চেঞ্জ করবো না, ডাব্লিউসি বাই ভি এটা সেম থাকবে। তাহলে চেঞ্জ হবে আইটাকে যদি, যেহেতু ওয়ান বাই আইকে আমরা লিখতে পারি আই এর উপরে এরকম ভাবে আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসলো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটাকে শুধু এভাবে লিখতে পারি মাইনাস আই, পাওয়ার সামনে মাইনাস আসলো, পাওয়ার সামনে আসবে, পাওয়ার যত, হ্যাঁ পাওয়ার থেকে যত আছে তার থেকে এক কমে যাবে, তাহলে এক যদি কমে যায় তাহলে কত আসে, মাইনাস টু। তাহলে আই টু দি পাওয়ার মাইনাস টু মানে কি, ওয়ান বাই আই স্কোয়ার, তাই না, এই দেখো ওয়ান বাই আই স্কোয়ার, এর আগে কিন্তু একটা মাইনাস আছে, এই মাইনাসটা সেটা, তাহলে এই যে মাইনাস ডাব্লিউসি বাই ভি তো কনস্ট্যান্ট, যা আছে তাই থাকবে, ওয়ান বাই আই স্কোয়ার, এই যে আমাদের আর মাইনাস চলে আসছে, তাহলে এটা ক্রস গুণন করে দিলাম আর এ আর ডাব্লিউসি ভি, এটা থেকে ভি ভি কাটা যায়, তাহলে আই স্কোয়ার আর এ প্লাস ডাব্লিউসি, এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের যেটা আমরা চাচ্ছি, জেনারেটর ইফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম। কখন জেনারেটর ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে, যখন ভ্যারিয়েবল লস, আই স্কোয়ার আর হচ্ছে ভ্যারিয়েবল লস আর ডাব্লিউসি হচ্ছে কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল লস এবং কনস্ট্যান্ট লস সমান হলে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে। এখান থেকে আমরা আরো সুন্দর করে আই স্কোয়ার আর এর ইকুয়াল টু ডাব্লিউসি, এখান থেকে আই সমান ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যখন হবে তখন কারেন্টের মান কি হবে, আই ইকুয়াল টু ডাব্লিউসি বাই রুট ওভার, এটা এখান থেকে আমরা লিখতে পারি, এটা ম্যাথে আমাদের লাগতে পারে। আপাতত আমরা এই পর্যন্তই, এর পরবর্তীতে আমরা যদি যাই, কিছু ম্যাথ আছে, আমরা ম্যাথগুলো আপাতত আমি কিছু ম্যাথ ভিডিও লেকচার তৈরি করেছি, সেগুলো আমাদের আগে শিখতে হবে, এগুলো আমরা পরে যদি আমাদের প্রয়োজন হয় আমরা দেখব। আচ্ছা, আর্মেচার রিয়াকশন বলতে আমরা আসলে কি বুঝি, আর্মেচার রিয়াকশন বলতে আসলে আমরা এটাকেই বুঝি যে যখন আর্মেচারটা রোটেট করবে ফিল্ডের মাঝখানে, নর্থ পোল এবং সাউথ পোলের মাঝখানে রোটেট করবে, এটা রোটেট করার ফলে দেখা যাচ্ছে, দেখো এই যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো সোজা আসতে গিয়ে এটা যেহেতু এইদিকে ডান দিকে রোটেট করবে, সেহেতু ফ্লাক্সগুলো বেঁকে তারপরে এখানে রাইট পথে যাচ্ছে, এটা কিন্তু সোজা যেতে পারতেছে না। তো এই যে বারবার এইভাবে হওয়ার কারণে এর ভিতরে একটা ইফেক্ট পড়তেছে, সেই ইফেক্ট কি, আরেকটা ইফেক্ট আমি চিন্তা করা, এখানে আমি ছবিটা দেন, তোমাদের বই থাকলে একটু দেখতে পারো, যে হচ্ছে এই ফিগারটা একটা জিনিস দেখাচ্ছে যে ম্যাগনেটিক যে কোর বা ম্যাগনেটিক যে ওয়েন্ডিং,
এই ওয়াইন্ডিং থেকে কোনো কিন্তু ফ্লাক্স নিঃসরণ দেখাচ্ছে না, এখানে শুধু দেখাচ্ছে ম্যাগনেট থেকে নর্থ থেকে সাউথ পোলে কিভাবে ফ্লাক্স পাস হচ্ছে, শুধুমাত্র সেটা দেখাচ্ছে। এখন আরও একটা সিমিলারলি আমরা চিন্তা করি, যখন এই কয়েল, এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট পাস হবে, আমরা জানি কয়েলের ভিতর দিয়ে কারেন্ট পাস হওয়া মানে সেখানে একটা ফ্লাক্স তৈরি হবে, তাহলে কয়েলের ভিতর দিয়ে কারেন্ট পাস হলে সেখানে একটা ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্স এবং আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স, এই দুইটা ফ্লাক্স দুইটা যখন কোলাবোরেট করবে একই সাথে, একটা আরেকটার সাথে সংঘর্ষ হবে, যখন একটা একটার সাথে সংঘর্ষ হওয়ার ফলে একটা কাজ হবে যে ইট ডিম্যাগনেটাইজেস অর উইকেন্স দ্য মেইন ফ্লাক্স। তাহলে আর্মেচার রিঅ্যাকশন বলতে আমরা বুঝি দ্য ইফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড সেট আপ বাই দ্য আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্টের দ্বারা যে একটা ফিল্ড তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড, সেই ফিল্ডটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ফিল্ডটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন ফিল্ড। তাহলে মেইন ফিল্ডটাকে কি করবে, ডিস্ট্রিবিউশন অফ ফ্লাক্স আন্ডার মেইন পোলস অফ এ জেনারেটর, এখানে দুইটা ইফেক্ট তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ডের দুইটা ইফেক্ট তৈরি করবে। সেই ইফেক্টটা কি, ইট ডিম্যাগনেটাইজেস অর উইকেন্স দ্য মেইন ফ্লাক্স। এই নর্থ পোল থেকে সাউথ পোলের যে মেইন ফ্লাক্সটা সেটাকে ডিম্যাগনেটাইজ করবে বা কমায় দিবে, এটার যে ইফেক্ট, এটার স্ট্রং স্ট্রেংথ এটাকে কমায় দিবে। তাহলে আরেকটা কাজ করবে, ইট ক্রস ম্যাগনেটাইজেস অ্যান্ড ডিস্টর্টেড, এবং এটা আরেকটা কাজ করবে যে একটা ফ্লাক্স, যেমন এই কোরের থেকে যে ফ্লাক্সটা তৈরি হবে, কোরের ভিতরে যে ওয়াইন্ডিংগুলো পেঁচানো আছে তার যে কারেন্টগুলো ফ্লো হওয়ার কারণে যে ফ্লাক্সটা তৈরি হবে, এই ফ্লাক্সটা মেইন ফ্লাক্সকে চাপ দিবে, সেটাই হচ্ছে ক্রস ম্যাগনেটাইজেস অর ডিস্টোর্ট, অথবা এটাকে প্রেস করবে, অথবা এটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। তাহলে আমরা বলতে পারি আর্মেচার রিঅ্যাকশনের এই দুইটা পয়েন্ট 1 এবং 2, এখান থেকে আমরা এই দুইটা পয়েন্ট মাস্ট বলবো। এবং দ্য ফার্স্ট ইফেক্ট লিডস টু রিডিউস জেনারেটেড ভোল্টেজ, এর ফলে কি হয়, আর্মেচার রিঅ্যাকশনের ফলে আমরা আসলে জেনারেটেড যে ভোল্টেজটা, যেহেতু ফিল্ডের মানই কমে যাচ্ছে মেইন ফিল্ডের, তাহলে তো আমরা অবশ্যই জেনারেটেড ভোল্টেজের মান কমে যাবে। এবং আরেকটা কাজ হবে, আরেকটা সমস্যা হচ্ছে এই ব্রাশের প্রান্তে ভোল্টেজ এই যে আপ ডাউনের কারণে এখানে স্পার্ক হবে, এটা একটা স্পার্কের আরেকটা কারণ। হ্যাঁ, যে আমাদের স্পার্কের একটা কারণ আর্মেচার রিঅ্যাকশন হওয়া। এই জন্য আমাদের রাইট জায়গায় আমাদের এই নিউট্রাল অ্যাক্সিসে যেই পয়েন্টে গিয়ে মেইন ফ্লাক্স এবং আমার হচ্ছে ম্যাগনেটিক কোরের যে ফিল্ড, এই দুইটা ফিল্ড নিউট্রাল পজিশনে থাকবে, ব্রাশটা ঠিক সেই পজিশনে বসিয়ে আমার কারেন্টটাকে কালেক্ট করে বাইরে সাপ্লাই দিতে হবে, না হলে এখানে কি হয়, স্পার্ক হবে। এই জন্য এটা একটা সমস্যা যে আর্মেচার রিঅ্যাকশন এর ফলে স্পার্কও হয়। আচ্ছা, যাই হোক, প্যারালেল অপারেশন অফ শান্ট জেনারেটর। শান্ট জেনারেটর কেন আমরা প্যারালেল অপারেশন করে থাকি, এটা একদম সিম্পলি সবাই বুঝবে যে আমরা প্যারালেল অপারেশন করে থাকি কেন। প্যারালেল অপারেশন এই কারণে করে থাকি যে সার্ভিস কন্টিনিউয়াস থাকে, যেমন কন্টিনিউটি অফ সার্ভিস। আমার যখন এক জায়গায় 2-4টা জেনারেটর প্যারালালি থাকবে, তখন একটা যদি বন্ধ হয়ে যায় তখন আরেকটা তো প্যারালালি সাপ্লাই দিতেছে, কিন্তু যদি সিরিজে থাকে তাহলে একটা নষ্ট হয়ে গেলে তখন আরেকটা সম্পূর্ণ পুরো সিস্টেম আমার শাটডাউন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্যারালাল অপারেশন করতে হবে। এই জন্য সার্ভিস কন্টিনিউ রাখার জন্য আমাদের করতে, এগুলো একটু পরে দেখতে পারি। আমার মূল কথা আমি বলে দিলাম। ইফিসিয়েন্সিটা কি, ইফিসিয়েন্সি এর ফলে বাড়ে যে আমার যখন প্যারালেলি আমি কানেকশন দেব তখন আমার এখানে এফিসিয়েন্সিটা বাড়বে, ইলেকট্রিক পাওয়ারের যেন ফ্লাকচুয়েশনটা কমে যাবে। যেমন আমরা যখন ইলেকট্রিক পাওয়ার প্লান্টে যখন একটা থাকবে, পিক ভ্যালু চলে আসবে, আর সন্ধ্যাবেলা বেশি পরিমাণে পাওয়ার আমাকে সাপ্লাই দিতে হবে, তখন 3টা যদি প্যারালেলি সাপ্লাই দেয় তাহলে কারেন্টের মানটা বেড়ে যাবে, লোড কারেন্টের বেড়ে যাবে, তখন আমার ফ্লাকচুয়েশনটা হবে না, আপ ডাউন হবে না। হ্যাঁ, এফিসিয়েন্সিটাও বাড়বে। আর মেনটেনেন্স এবং রিপেয়ার, এটা তো সহজেই বুঝতে পারি যে প্যারালেলে থাকলে এক পাশে যদি একটা খুলে রাখি তাহলে অন্য পাশেরটা আমার কাজ চালিয়ে যাবে, তখন একটাকে আমি মেনটেনেন্সে পাঠালাম বা কিছু রিপেয়ার করার দরকার হলে রিপেয়ার করবো, তাই মেনটেনেন্স রিপেয়ার। আরেকটা বিষয় হচ্ছে এডিশন টু প্লান্ট, আমার প্লান্ট বাড়ানো লাগবে। এখন আমার প্লান্টে চাহিদা আপাতত চলতেছে 3টা, এরপরে আমরা 3 মাস পরে 6 মাস পরে আমার হচ্ছে আরও একটা জেনারেটর অ্যাড করা দরকার। এই কারণে দরকার, কি কারণে, যে আমার লোকালয়ে আরও লোক বেড়ে গেছে বা একটা ইন্ডাস্ট্রি হয়েছে, এখন আমার প্লান্টের চাহিদা বেড়ে গেছে, তখন আমি লোড বেড়ে গেলে আমি আরেকটা জেনারেটর বসাবো না, তখন আমি আরেকটা জেনারেটর বসালে কীভাবে বসাবো, অবশ্যই সেটা প্যারালালে বসাবো। এই জন্য এডিশন টু প্লান্ট এডিশন করার জন্য আমরা এভাবে করে থাকি। যাই হোক, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি জেনারেটর বলা আছে, নো লোড স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স, ইন্টারনাল টোটাল ক্যারেক্টারিস্টিক্স, এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স, এইগুলো আমরা ল্যাবে আমরা দেখতে পারবো।
আচ্ছা, ইউজেস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর কোথায় ব্যবহার করে? ডিসি জেনারেটর মূলত ব্যবহার করে, এটা আসলে কয় প্রকার ডিসি জেনারেটর আমরা দেখেছি, শান্ট, সিরিজ এবং কম্পাউন্ড। ডিসি জেনারেটরের ব্যবহার আমরা অলরেডি অনেকে জানি, আবার অনেকে নাও জানতে পারি। এখান থেকে আমরা একটু দেখে নেব যে মূল জিনিস হচ্ছে লাইটিং এবং পাওয়ার সাপ্লাই এর জন্য এটা ব্যবহার করা হয়। আর যেমন ব্যাটারি চার্জ করার জন্য শান্ট জেনারেটর ব্যবহার করা হয়। কেন শান্ট জেনারেটর ব্যবহার করা হয়? যেহেতু টার্মিনাল ভোল্টেজটা সবসময়, শান্ট জেনারেটর কি এটা প্যারাল থাকে, এর সাথে লোডটা প্যারালাল থাকে, তার মানে এটা কি থাকবে, সবসময় কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দেবে। এই জন্য ব্যাটারি চার্জ করার জন্য শান্ট জেনারেটর ব্যবহার করে। আর সিরিজ জেনারেটরটা, এটা যেহেতু সিরিজ জেনারেটর আমরা দেখেছি এইভাবে থাকে, সিরিজে থাকে লোডের সাথে। হ্যাঁ, লোড যদি বেড়ে যায় তাহলে কি হবে, লোড এদিকে যদি লোড কারেন্টের মান বাড়ে তাহলে ফিল্ডের মান বাড়ে, ফিল্ডের মান যদি বাড়ে তাহলে আবার কি বাড়বে, তাহলে জেনারেটেড পাওয়ারের মান বাড়বে। জেনারেটেড পাওয়ারের মান যদি বাড়ে তাহলে আবার ফিল্ড বাড়বে, কারেন্ট বাড়বে, এইভাবে বাড়তে থাকবে, মানে বুস্টার হিসেবে ব্যবহার করা হয়, বারবার রাইজ করবে। এই রাইজিং ক্যারেক্টারিস্টিক্সের কারণে আমরা সিরিজ জেনারেটরটা ব্যবহার করে থাকি। এগুলো সাধারণত বুস্টার হিসেবে ব্যবহার করে, মানে অনেক বেশি, সাধারণত রেলওয়েতে অনেক বেশি, এগুলো রেলওয়ে সিস্টেমে এগুলো সাধারণত ব্যবহার করে থাকি। আচ্ছা, কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটরটা এটা অ্যাডজাস্ট করার জন্য, কখনো আমার বেশি লাগবে কম লাগবে, এর জন্য শান্ট সিরিজ দুটোই থাকে। আমি কখনো অ্যাডজাস্টমেন্টে যদি যেতে চাই, যেটা হচ্ছে মিডিয়াম ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে ল্যাম্পের জন্য ফর ল্যাম্প লোড, হেভি পাওয়ার সার্ভিস আছে ইলেকট্রিক রেলওয়ের মতন, সেখানে আমি যদি সিরিজ যেটা লং শান্ট বা শর্ট শান্ট যেটা ব্যবহার করি, তাহলে কি হবে, শান্টের ফলে এখানে সিরিজে আরেকটা ওয়াইন্ডিং থাকার কারণে সেখানে আরও ফিল্ড বাড়বে, তার মানে আমি আরও বেশি ভোল্টেজ পাবো। এভাবে এই কারণে এটা কম্পাউন্ড জেনারেটর ব্যবহার করে থাকে। আমরা একটু দেখে নেব কোন কোন পারপাজে এটা ব্যবহার করে। এই যে মূলত ল্যাম্প, হেভি পাওয়ার সার্ভিস, ইলেকট্রিক রেলওয়ে, এইসব দিতে পারবো। আর ওয়েল্ডিংয়েও আমরা ব্যবহার করে থাকি, এগুলো আমরা দিতে পারি। আচ্ছা, এই পর্যন্তই আজকে লেকচার, এই পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য